আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে প্রবাস সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত, আরও বিস্তৃত পরিসরে হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে সমন্বিত প্রস্তুতি নিয়েছে সরকার। এখনও ফিরে আনার মতো পরিস্থিতি তৈরি হয়নি মন্তব্য। এবং নিউ ইয়র্ক সিটির মেয়রের সরকারি বাসভবনের বাইরে ইসলাম বিরোধী বিক্ষোভ, সন্দেহজনক ডিভাইস পাওয়ার ঘটনায় 2 ব্যক্তি আটক। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। ইরানেও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের ড্রোন হামলায় বাহরাইনের একটি সমুদ্রের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় দেশগুলোকে বলেছেন, তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে হামলা না হলে তেহরানও ওই দেশগুলোর ওপর হামলা করবে না। এদিকে ইরানের ওপর আরও কঠোর ও বিস্তৃত পরিসরে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুব্রত গাইনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলছে হামলা পাল্টা হামলা। যত দিন যাচ্ছে ততই উভয় পক্ষ হামলার তীব্রতা বাড়াচ্ছে। ইরানের তেল ক্ষেত্র ও তেল অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে একটি পানি সরবরাহ কেন্দ্রে। এছাড়া সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। পাল্টা হামলার তীব্রতা বাড়িয়েছে ইরানও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটিতে হামলা চালাতে ইরান প্রথমবারের মতো ব্যবহার করেছে হাইপারসনিক ফাতা ক্ষেপণাস্ত্র। এছাড়া ব্যালিস্টিক ইমাদ ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালাচ্ছে বলে জানা গেছে। ইরানের হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্ক ও পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে আগুন ধরার খবর পাওয়া গেছে। এছাড়া বাহরাইনের একটি সমুদ্রের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান দাবি করেছে, কয়েকদিন আগে বাহরাইনের একটি হোটেলে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ফ্লিটের কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হামলায় 21 মার্কিন সেনা নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন মার্কিন নৌসেনা। ইরান যুদ্ধ নিয়ে ক্ষণে ক্ষণে মত বদলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে কুর্দিদের কাজে লাগানোর গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার পর ট্রাম্প বলেছেন, কুর্দিরা হতাহত হন তা তিনি চান না। প্রতিবেশী দেশে হামলা হলে ইরানের ওপর আরও কঠোর ও বিস্তৃত পরিসরে হামলার হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ না হলে তেহরানও ওই দেশগুলোর উপর আক্রমণ করবে না। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি কে হবেন সে বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন। পরিষদের এক সদস্য জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া এখনও কিছু জটিলতা রয়ে গেছে। নিরাপত্তা পরিস্থিতি ও প্রক্রিয়াগত কিছু সমস্যার কারণে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি। সুব্রত গাইন, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা সহ সব বিষয়ে সমন্বিত প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া চ্যানেল আইকে বলেছেন, তবে প্রবাসীদের ফিরিয়ে আনার মতো এমন কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। চকর মালিথার রিপোর্ট। একদিকে ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা আক্রমণ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির সংখ্যা ৩৮ লাখের বেশি। সংযুক্ত আরব আমিরাতে ১৫ লাখ, ওমানে ৮ লাখ, কাতারে ৫ লাখের বেশি, জর্ডানে ১.৫ লাখ এবং বাহরাইন, ইরাক ও কুয়েতে ৩ লাখ করে বাংলাদেশি আছেন।
যুদ্ধের এই দামামার মধ্যে বাংলাদেশের চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে আছেন তাদের পরিবারের সদস্যরা। এ বিষয়ে সরকার কি ভাবছে তা নিয়ে চ্যানেল আই সরাসরি কথা বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে। এখনও এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে আমাদের একটা বাল্ক অফ পিপলকে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে। যদি আনতে হয় সেই ক্ষেত্রে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আমাদেরকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। যদি তাদেরকে ফিরিয়ে আনতে হয়, টাকার বিষয় এখানে মুখ্য নয়, এখানে জীবনের দামই এখানে মুখ্য। আমরা আমাদের মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন আমরা সমন্বিতভাবে এই প্রস্তুতি গ্রহণ করে রেখেছি। প্রবাসীদের সাথে বাংলাদেশ মিশন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। আমাদের এখানে ক্রাইসিস ইরান নামে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই গ্রুপের মধ্যে আমরা তাৎক্ষণিকভাবেই যখনই যে ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিকভাবে সেটা জানতে পারি। শঙ্কিত হবার কোনো কারণ নেই। বাংলাদেশে যারা প্রবাসী আছেন আমরা তাদের সঙ্গে আছি, সরকার তাদের সঙ্গে আছেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আছেন। 2001 সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর ওই বছরের 20শে ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখতে একসাথে কাজ করার গুরুত্ব এবং বর্তমান পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক উপায় নিয়েও আলোচনা করেছেন তারা। তবে থামছে না ইরান ইসরায়েলের পাল্টা হামলা। আজও হরমুজ প্রণালী সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে ইরান। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে ড্রোন হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি ট্যাগবোট ডুবে গেছে। এই ঘটনায় ট্যাগবোর্ডে থাকা 7 জন নাবিকের মধ্যে 3 জন নিখোঁজ। ইরানের জাতীয় নিরাপত্তা সচিব আলী লারিজানি বলেন, এখন ইরান ও মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব নিকাশের ফলাফল। তার মতে ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলায় তিনি যা করেছেন এখানেও একই মডেল প্রয়োগ করবেন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। স্থল ও আকাশপথে চালানো অভিযানে অন্তত 41 জন নিহত হয়েছেন। সৌদি আরবে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 1 ঘন্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে 7টি ড্রোন ভূপাতিত হয়েছে। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার বাংলাদেশ সময় সকাল 6:30টার দিকে এ তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ইরান যুদ্ধে যোগ দেয়া না দেয়া নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যুদ্ধের এ পর্যায়ে এসে যুক্তরাজ্য যোগ দিতে চাইলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রস্তাব নাকচ করে দিয়েছেন। ট্রাম্পের এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। রোকসানা তারিনের রিপোর্ট। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে সামরিক সহায়তা নিয়ে মতবিরোধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাঠানো সামরিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্রিটিশ বিমান বাহিনী রণতরী পাঠানোর কোনো প্রয়োজন নেই। এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের প্রধান জাহাজগুলোর একটি HMS প্রিন্স অফ ওয়েলসকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে ট্রাম্প কটাক্ষ করে বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর যারা যোগ দিতে আসে তাদের এখন আর কোনো দরকার নেই। ট্রাম্পের এই মন্তব্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিবেদন অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ইরানে আনুমানিক 1332 জন এবং যুক্তরাষ্ট্রের 6 জন সেনা সদস্য নিহত হয়েছে। যদিও ইরানে স্থলবাহিনী পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ট্রাম্প। তবে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা সতর্ক করেছেন যে সেনাদের প্রাণহানি আরও বাড়তে পারে। এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
ট্রাম্পের ধারণা এই যুদ্ধ আরও 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে এই সামরিক অভিযান তার মাগা বা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন সমর্থকদের মধ্যেও বিভাজন তৈরি করেছে, কারণ নির্বাচনের সময় তিনি অন্তহীন যুদ্ধ এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আন্তর্জাতিক মহলে এখন প্রশ্ন, এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্পর্কের উপর এর প্রভাব কতটা পড়বে। রোকসানা তারিন, চ্যানেল আই। যুদ্ধের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিডিও বার্তা দিয়েছেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সারোয়ার। প্রবাসীদের যুদ্ধের কোনো ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে না দেওয়ার অনুরোধ করেছেন রাষ্ট্রদূত। আমরা অত্যন্ত কৃতজ্ঞ বাহরাইনের মহামহিম রাজা হামাদ বিন ইসা আল খলিফা বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তিনি যারা অসুস্থ তাদের চিকিৎসার জন্য যথাযথ নির্দেশনা দান করেছেন। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ইতিমধ্যেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনের ওনার সাথে কথা বলেছেন। বাংলাদেশের নাগরিক যারা বাহরাইনে আছেন তাদের নিরাপত্তা এবং তাদের সুরক্ষার জন্য বাহরাইনের সরকার সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। আমরা আশা করি আপনারা কোনো ধরনের যুদ্ধের লাইভ ভিডিও আপলোড করবেন না। আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পাসপোর্ট, সিপিআর, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ এবং অতি জরুরি জিনিসপত্র আপনাদের সাথে রাখবেন। যে কোনো প্রয়োজনে দূতাবাসের সহযোগিতা নিতে পারেন। দূতাবাসের একটা হেল্পলাইনও চালু আছে, আপনারা 333751555 যে কোনো মুহূর্তে কল দিতে পারেন, অথবা বাহরাইনের হটলাইন 999-ও আপনারা কল দিতে পারেন। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের বনগাঁ এলাকা থেকে শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। ভারতীয় বার্তা সংস্থা ANI-তে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স প্রেস রিলিজে বলেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধ সংগঠনের পর 2 জন বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 7 ও 8 মার্চের মাঝামাঝি সময়ে তাদের আটক করা হয়। ভারতীয় পুলিশ আরও বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে। এ ঘটনায় একটি মামলা দায়েরের কথাও জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। আজ আদালতে হাজির করার পর 2 আসামিকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবনের বাইরে ইসলাম বিরোধী একটি বিক্ষোভ সমাবেশে সন্দেহজনক ডিভাইস পাওয়ার ঘটনায় 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রভাবশালী রক্ষণশীল নেতা জ্যাক ল্যাংয়ের ডাকা ইসলাম বিরোধী বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে। বিক্ষোভের কারণে নিউ ইয়র্ক সিটির ফার্স্ট ফ্যামিলির সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের চারপাশ রণক্ষেত্রে পরিণত হয়। ঠিক সেই মুহূর্তে বাসভবনের বাইরে 2টি সন্দেহজনক ডিভাইসের উপস্থিতি টের পান নিরাপত্তা রক্ষীরা। মুহূর্তের মধ্যে পুরো এলাকা সিলগালা করে দেয় NYPD। lit and threw an ignited device toward the protest area, landing in the crosswalk of East 87th Street and East End Avenue. Witnesses reported seeing flames and smoke as it traveled through the air before it struck a barrier and extinguished itself a few feet from police officers. আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পরিচালিত নতুন এক বৈশ্বিক জরিপে উঠে এসেছে জেনজি প্রজন্মের মধ্যে থাকা চমকপ্রদ এক বাস্তবতা। জরিপে দেখা গেছে জেনজি পুরুষদের প্রায় 1/3 মনে করে পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বামীদেরই নেওয়া উচিত। নারীদের উচিত স্বামীর কথা মেনে চলা। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ইপসোস এবং কিংস কলেজ লন্ডনের গ্লোবাল ইনস্টিটিউট ফর উইমেন্স লিডারশিপ যৌথভাবে 29টি দেশের 23,000 মানুষের ওপর জরিপটি পরিচালনা করে। জরিপে পাওয়া গেছে 1997 থেকে 2012 সালের মধ্যে জন্ম নেওয়া জেনজি পুরুষরা বিয়ে ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রচলিত বা রক্ষণশীল, যা 1946 থেকে 1964 সালের মধ্যে জন্ম নেওয়া বেবি বুমার প্রজন্মের পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ। অন্যদিকে জেনজি নারীদের মধ্যে মাত্র 18% মনে করে স্ত্রীকে স্বামীর কথা মেনে চলা উচিত। বেবি বুমার নারীদের ক্ষেত্রে এ হার মাত্র 6%। তবে দেশভেদেও পার্থক্য আছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় এই মত সবচেয়ে বেশি, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে তুলনামূলক কম।
সম্প্রীতির নববর্ষ স্লোগানকে সামনে রেখে আগামী 11 এপ্রিল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা বর্ষবরণের মহোৎসব। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে মহড়া শুরু হয়েছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে আয়োজিত মহড়া অনুষ্ঠানের শুরুতে এ ঘোষণা দেন আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি ও মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি হোসাইন কবির বাঙালির অসাম্প্রদায়িক এই উৎসবের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন গণসংগীত পরিচালক মহিতোষ তালুকদার তাপস, নৃত্য পরিচালক চন্দ্রা ব্যানার্জি এবং ডাউনটাউন ম্যানহাটন বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তারেকুল ইসলাম বাদল। আয়োজকরা জানান, এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ইতোমধ্যে সাংস্কৃতিক মহড়া শুরু হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নিউ ইয়র্কে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। নিউ ইয়র্কের লাগোয়ার্ডিয়া ম্যারিয়েট হোটেলের বলরুমে জমকালো ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ। সংগঠনের নেতৃবৃন্দ ও ঢাকা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই দিনে গুলশান টেরেসে ইফতার মাহফিলের আয়োজন করে নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব। কমিউনিটি সেবায় নিয়োজিত এই সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা রমজানের গুরুত্ব এবং আর্তমানবতার সেবায় লায়ন্স ক্লাবের ভূমিকা নিয়ে আলোচনা করেন। ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রাভেল বিডির উদ্যোগে সানাই রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। প্রতিষ্ঠানের গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কাতারে ইফতার সহ দোয়া মাহফিল করেছেন প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ তাজুল ইসলাম। দোহার স্থানীয় একটি রেস্টুরেন্টে যুবদল নেতা সোহেল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন কাতার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, বিএনপি নেতা আবুল কাশেম, আব্দুল ওহাব খান ও সাজিদুল ইসলাম। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমানের উদ্যোগে মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে সবাইকে হেফাজতের কামনা করে ইফতারের আগে দোয়া মাহফিল করেছে। সমিতির সভাপতি সিআইপি ইয়াসিন চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা আব্দুস সালাম আল কাদেরি। ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক সিআইপি জসিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিলে ওমানের নানা শ্রেণী পেশার প্রবাসী এবং চ্যানেল আই সহ সকল বাংলাদেশি প্রবাসী সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, চট্টগ্রাম সমিতি ওমান প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় দেশ ও প্রবাসে কাজ করে আসছে। ওমানে বাংলাদেশি স্কুল উন্নয়ন, অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সেবা ও প্রবাসে মৃত্যুবরণ করলে তাদের মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে চট্টগ্রাম সমিতি ওমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাখার একাংশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির পর্তুগাল শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের কাউন্সিলর লায়লা মুন্তাজেরি দিনা এবং দূতাবাস ইনচার্জ এস এম গোলাম সারোয়ার। অনুষ্ঠানে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত, আরও বিস্তৃত পরিসরে হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে সমন্বিত প্রস্তুতি নিয়েছে সরকার, এখনও ফিরে আনার মতো পরিস্থিতি তৈরি হয়নি মন্তব্য। এবং নিউ ইয়র্ক সিটির মেয়রের সরকারি বাসভবনের বাইরে ইসলাম বিরোধী বিক্ষোভ, সন্দেহজনক ডিভাইস পাওয়ার ঘটনায় 2 ব্যক্তি আটক। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে।
এই ছিল প্রবাস সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।